এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। বুধবার বিকেল 4টে মানে এক্সপ্রেস নিউজের পর্দায় সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস। আজকে সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেসে আমার সঙ্গে স্টুডিওয় শিক্ষারত্ন, শিক্ষাবিদ, পরিবেশকর্মী কাজী নিজামুদ্দিন স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। এক্সপ্রেস নিউজের সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানের সঞ্চালক এবং আমাদের শহরের সুবিখ্যাত আবৃত্তি শিল্পী বরুণ রায়কে আমি ধন্যবাদ জানাই, এক্সপ্রেস নিউজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। স্যার, আড়াই দশক ধরে আমরা সংস্কৃতিকে তুলে ধরার ধারক বাহক, স্থাবক বলতে পারেন। অন্যান্য মিডিয়া যখন খবর দেওয়া নেওয়া করে, আমরা খবরের বাইরেও সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করি, অবশ্যই আপনাদের মতো মানুষের সাহায্য নিয়ে। এই প্ল্যাটফর্মটা এক্সপ্রেস নিউজের কি বলবেন? হ্যাঁ, এক্সপ্রেস নিউজ একটা ব্যতিক্রমী কাজ আমাদের মতো একটা মফস্বল শহরে করে চলেছে, যেটা বড় মানে তথাকথিত বিগ হাউস যারা, তারা সেই অর্থে যে সাংস্কৃতিক কর্মকাণ্ড করে, যে তারা অত্যন্ত যারা লাইমলাইটে থাকা মানুষ তাদের জন্য কাজ করে, কিন্তু এক্সপ্রেস নিউজ যেটা করে যে এখানে যারা মানে মানুষের সঙ্গে যাদের যোগাযোগ আছে, সংস্কৃতির সঙ্গে যাদের যোগাযোগ আছে, কি করে এলাকার সাংস্কৃতিক এবং জেলাগুলোর সাংস্কৃতিক উন্নতি হবে, তার জন্য এক্সপ্রেস নিউজের এই যে কর্মকাণ্ড বিভিন্ন দিক থেকে, তার জন্য এটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। খুব কম মানে হাউস আছে, মিডিয়া হাউস আছে, তারা এত দায়িত্বের সঙ্গে এই কাজটা পালন করছে, আমার মনে হয় এটা। সেদিকে আমাদের আমরা একটা মঞ্চ পাচ্ছি। আর অনেক কিছু জানার আছে, শোনার আছে শিক্ষারত্ন, শিক্ষাবিদ, পরিবেশকর্মী কাজী নিজামুদ্দিন স্যারের কাছ থেকে। স্যার, বাংলার অস্মিতা নিয়ে একটা চর্চা হচ্ছে। তার আগে বলি যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে একটা সুস্থ সংস্কৃতির দরকার। সেই সুস্থ সংস্কৃতিটা কি করে আসবে, বা আগেকার দিনে যে সংস্কৃতি, এখনকার সংস্কৃতি, এটা কি এক? সমাজ কি একই রকম চলছে? না, মানে সংস্কৃতি তো একটা মানে ডাইনামিক, একটা গতিশীল পদ্ধতি। এটা সঙ্গে কিছু যোগ হবে, কিছু মানে আমাদের বর্জন করতে হবে, কিছু জিনিস সবসময় অ্যাড হবে, কিছু এনরিচ করবে, কিছু জিনিস চলে যাবে। এটা পরিবর্তন হতেই থাকে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কোয়ালিটি, তুমি যে কথাটা বলছো যে গুণমানের যে কোয়ালিটি আমরা দেখেছি বাংলার, যে রেনেসাঁ যুগের পরে সাহিত্য সংস্কৃতি, বা আমরা যে মিডিয়া হাউসে যে আলোচনা, সেইটা আমরা দেখেছি, সেই আজকের কিন্তু সেইটার একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। যারা আমরা আগেরটা দেখেছি, এখনকার যারা প্রজন্ম, তারা বুঝতে পারবে না যে সত্যি কী জিনিসটা ছিল। যেমন যখন মানে একটা সময় মানে গৌরী প্রসন্ন এরা যখন গান লিখছেন, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায় যখন লিখছেন, হ্যাঁ, নচিকেতা ঘোষ যখন লিখছেন, নচিকেতা ঘোষ যখন সুর দিচ্ছেন, তখন যে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, নাটক হচ্ছে, গণনাট্য সংঘ তৈরি হচ্ছে, তখন একটা যেমন গেল রব হয়ে গেছিল। কিন্তু তখন যে সময়টা সুবর্ণ যুগ ছিল আমাদের সময়কার। এখন যে তৈরি হয়েছে কি, আমরা সত্যি বলতে কি আমরা অন্ধ অনুকরণ করছি। আমরা ক্রিয়েটিভ কিছু সত্যি বাঙালিরা আজকাল করতে পারছি কি, যে আমরা সত্যি সৃজনশীল নতুন কিছু একটা পথ আমরা দেখাতে পারছি না। এটা যখনই একটা সিনেমা তুমি দেখো, রিমেক, তাছাড়া পুরোনো দিনের মানে সত্যজিৎ রায়ের কাজের মূল্যায়ন, তপন সিনহার কাজের মূল্যায়ন, এই টাইপের মৃণাল সেনের কাজের মূল্যায়ন, এইগুলোতে আমাদের যেতে হচ্ছে। আমরা সত্যি নতুন মৌলিক কাজ মানে দর্শকও কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে না।
মানে হয়তো দর্শক অ্যাপ্রিসিয়েট করছে না, দর্শকের কোয়ালিটিও সেই রকম ধরনেরই হচ্ছে, যে কারণে কিন্তু আগেকার দিনের মানে যারা তৈরি করতেন, যারা বানাতেন, গান বানাতেন, সুর বানাতেন, আগে যেমন একটা গান বানানোর একটা মানে নির্দিষ্ট একটা জায়গা টাইম ছিল, পুজোর সময় গান তৈরি হতো, পুজোর আগে থেকে প্রিপারেশন ছিল, পুজোর জামা কাপড়ের মতন পুজোর গান, পুজোর সাহিত্য, পুজোর কবিতা। এখনো আমরা সেই অন্যের মতো বই কিনি, সেই কিন্তু সেরকম লেখা হচ্ছে কি, সেই কোয়ালিটির লেখাও কিন্তু আজকে দিনে নেই, সেই কোয়ালিটির লেখকের মানও কিন্তু এখন নেই। আজকে যেটা বড় পত্রিকা আছে আমাদের বাঙালির, যেটা সর্বমানব পত্রিকা, তার মানে গ্রাহক গোটা দুর্গাপুরে বোধহয় 2000ও নেই। এক সময় যেটা 10,000 লোক মানে পশ্চিমবঙ্গ জুড়ে মানে কয়েক লক্ষ লোক পড়তো, এখন তার মানে পাবলিক, আগে যিনি পেপার দিতেন তাকে বলে রাখতে হতো যে এই পত্রিকাটা আমার চাই, এখন তো রাস্তায় পাওয়া যাচ্ছে, মানে সহজেই পাওয়া যায়, এবং পত্রিকা বিক্রি হয় না এখন, কোনো পত্রিকা মানুষ পড়েই না। আর অনলাইনে যদিও থাকে, তবে তো সবাই স্ক্রল করে চলে যায়, অনলাইনে অনেকেই পড়ে, অত গত কয়েকদিন আগে স্বনামধন্য সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, যিনি এখানেও এসেছেন অনেকবার, শুনছিলাম যে বিবিসি বা আগেকার দিনে যে নিউজ পড়া হতো তার যে ডেসিবেল অনেক স্লো, এখন মনে হয় যেন ঝগড়া হচ্ছে, যে সত্যি সত্যি আলোচনা একটা কামনেস নেই। তুমি একটা খবর বা কোনো একটা মুখোমুখি আলোচনা, কোনো কিছু যদি শোনো, বা যে আলোচনাটা শুনছে, তোমার মধ্যে একটা এক্সাইটমেন্ট হবে, তৈরি হবে। আমরা যে দুজনে একসঙ্গে কথা বলি, তো একটা কথাও শোনা যাবে না, একটা কথাও শোনা যাবে না, সবাই মিলে চিৎকার করছে, ওখান থেকে ও বলছে একটু শুনুন, কথা বলতে দিন, হ্যাঁ, সঞ্চালককে থামাতে হচ্ছে, কিরকম একটা মানে খুব উদ্ভট একটা ব্যাপার লাগে। দেখ, আমাদের আলোচনা সমাজ এবং সংস্কৃতি, সংস্কৃতি কী করে এগিয়ে যাবে, সমাজ কিভাবে এগিয়ে যাবে, আমাদের একটা দায়িত্ব থাকে যারা আমরা দীর্ঘদিন ধরে এই সঙ্গে যুক্ত। তেমনি স্যার দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন, প্রচুর ছাত্রছাত্রী বাইরে পড়াশোনা করছেন, দেশের বাইরে, বাংলার বাইরে। যে বাংলার অস্মিতা নিয়ে একটা চর্চা হচ্ছে, আপনার তো প্রচুর স্টুডেন্ট বাইরে আছে, তারা কেমন আছে? তারা ভালো আছে বলতে এই অর্থে তাদের চিন্তা আমাদের রাজ্যকে নিয়ে, নেয়, আমাদের রাজ্যের জন্য তারাও চিন্তিত হয়ে পড়ছে। কেননা বেশ কিছুদিন ধরে যে একটা উগ্র জাতীয়তাবাদ যেটা শুরু হয়েছে দেশ জুড়ে, যেটা রবীন্দ্রনাথ সবসময়ই তার বিরোধিতা করেছিলেন, তিনি আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করতেন, জাতীয়তাবাদের তিনি, সেই জন্য রবীন্দ্রনাথকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে, বিপ্লবীরাও রবীন্দ্রনাথকে সমালোচনা করেছেন। পৃথিবীটা একটা পরিবার, তিনি বসুধৈব কুটুম্বকম, আমাদের ভারতবর্ষের পথ দেখানো পথ, তার থেকে সরে এসে আন্তর্জাতিকতাবাদের মানে দূরে দিলাম, এখন বাঙালি এবং বাংলা ভাষা ইত্যাদি নিয়ে আলোচনা মানে চলছে, যে আমরা বাঙালি ছাড়া আর কাউকেই থাকতে দেবো না, এরকম একটা মনোভাব, মানে সেই আলোচনাও কিন্তু শুরু হয়ে গেছে। এবং কোথাও আমরা শুনছি বাঙালি বিধায়ক রাখতে দেবো না, অবাঙালি থাকতে দেবো না, বিধায়ক থাকতে দেবো না। তো এটা একটা বহুত্ববাদের দেশ, এবং আমাদের বিশেষত বাঙালিরা এত সহজে গ্রহণ করে, এবং সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। আমাদের ছাত্ররা সুইডেনে, জার্মানিতে তাদের নিজেরা বেঙ্গলি সোসাইটি তৈরি করেছে। আমাদের এই শহরগুলোতে, যেমন পুনেতে, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে যারা আছে, তাদের বেঙ্গলি, দিল্লিতে তো মানে বহুদিন ধরে চিত্তরঞ্জন পার্কে ছাড়াও তোমার গুড়গাঁওয়ে, নয়ডাতে বাঙালিদের একটা নিজস্ব প্রত্যেক জায়গায় ক্লাব আছে। বাঙালিরা সবসময় জড়িয়ে থাকতে পারে, তাদের একটা জায়গা আছে সেখানে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে। আর বিদেশে তো পশ্চিমবাংলা মানে বাংলাদেশের লোক আর পশ্চিমবাংলার লোক, তারা তো একেবারে মিলেমিশে এক সংসারে থাকে বলতে গেলে। যেন সুইডেনে আমার এক ছাত্র থাকে, খুব ভালো ছাত্র, এবং সেখানে তার যে মানে প্রিয়জন যারা, তারা সবাই বেশিরভাগ বাংলাদেশের, এবং তারা প্রত্যেকটা বাঙালি অনুষ্ঠান, দুর্গাপুজো থেকে শুরু করে আবার ঈদও তারা পালন করে। যেমন বাংলাদেশে ঈদের অনুষ্ঠান হয়, তেমনি দুর্গাপুজো যেমন হয়, সবাই মিলে একটা সাংস্কৃতিক সামাজিক বন্ধন হয়। সংস্কৃতি তো একটা সিমেন্ট, আমাদেরকে জুড়ে রাখে।
একসঙ্গে। কিন্তু যদি আমরা সবাই ভাবি আলাদা আলাদা করে, ছোট ছোট করে একটা পৃথিবী তৈরি করব, বাঙালিরই একটা পৃথিবী করব, আর এই রাজ্যটা আজকে নয়, এই রাজ্যটা তো ধরো বাংলা, বিহার, উড়িষ্যার নবাব এখান থেকে পরিচালনা করতো। তারা একটা সময় তিনটে রাজ্যের রাজধানী ছিল, তিনটে রাজ্যে। এখানে কলকাতায় আগে যারা ভালো রান্নার লোক তারা উড়িষ্যা থেকে আসতো, অভিজাত পরিবারে। হ্যাঁ, লখনৌ থেকে আসতো, অবধি রান্নার লোকেরা আসতো, মুঘল খানসামারা বড় বড় পুরোহিত আসতেন উত্তরপ্রদেশ থেকে। উড়িষ্যার পান্ডাদের সঙ্গে এখানে যোগাযোগ আছে সব সময়, যারা এখান থেকে যেত। তো এই রাজ্যের সঙ্গে আমাদের একটা অন্য একটা যোগাযোগ আছে। এখানে যদি আমরা ভাগ করে দেবো, বলবো বাংলা বাঙালি এরকম করি, তাহলে বাইরে যারা বাঙালি রয়েছে, প্রত্যেকটা রাজ্যে যারা বাঙালি আছে, তারা কি করবে? তাদের কি করবে? পশ্চিমবঙ্গে কি আজকে সেই অবস্থা আছে যে আমরা তাদের সবাইকে ফিরিয়ে নিতে পারবো? এবং তারাই বা আসবে কেন? কোন সুখে তারা এখানে আসবে? তাদের ওই সাম্রাজ্য ছেড়ে, তারা সুখের সংসার ছেড়ে, তাহলে আজকে যারা এখানে আছে তাদের জন্য এখন এখানে অনেক মানে উত্তরপ্রদেশের লোক, বাংলা মানে বিহারের লোক, গুজরাটের লোক, তারা স্থায়ীভাবে বসবাস করছেন এবং বাংলাটাকে নিজের দেশ মনে করে। তারা কখনো গুজরাটের কথা এখানে বলে না। এখানে যারা আছে, আজকে এই হাউসটার কথা চিন্তা করুন, যে মদন ভাই মানে গুজরাটের স্বাধীনভাবে ব্যবসা করতেন, তারপরে উনি এখানে সাংবাদিকতা করে মানে সেই শিল্পাঞ্চল এক্সপ্রেস, কোনো বাঙালি থেকে কম বাংলা, বাঙালির থেকে বাংলাকে কম ভালোবাসে। আমরা অনেক সময় কিছু বাংলা বুঝতে না পারলে আমাদের কর্ণধার মাননীয় মদন সিংজি দাদার কাছে এসে আমরা বাংলাটা বুঝে নিই, মানে এতটাই ভালো বাংলা জানে, ভালো বাংলা জানে। এবং এই রাজ্যটাকে, এই শহরটাকে এখনো এত ভালোবাসে। এই শহরটা কি করে ভালো হবে? কেউ ক্ষতি করতে চাইলে সব থেকে বড় সমালোচক সেই, আবার কেউ একটু উপকার করতে গেলে তাকে প্রমোট করার দায়িত্ব তার, যে এই ছেলেটা কাজ করছে স্যার, ওই জন্য কিছু করুন তো। এই ছেলেটা পড়াশোনা করতে পারছে না, মদনদাকে আমরা অকপটে পাঠিয়ে দিই, এর লেখাপড়া করতে পারছে না, তুমি খেবে বিদ্যা করেন। আমার কত ছেলে মেয়েকে উনি সাহায্য করেন। তো এই ভাবনাটা মানে রাজনৈতিকভাবে মানে খুব সংকীর্ণ চিন্তা, এর থেকে আমাদের বেরোতে হবে। তা না হলে কি হবে, কারোরই কিছু হবে না, একটা উত্তেজনা তৈরি হবে, একটা বিচ্ছিন্নতা তৈরি হবে। আপনার কথা শুনে এটাই মানে বুঝছি, বা এটা আমাদের জানার ইচ্ছা, যারা আমাদের সমাজে ভারতবর্ষের অন্য প্রভিন্সের মানুষকে চাইছে না, তাহলে আমরা অন্য প্রভিন্সে গিয়ে কি করবো? আমাদের তো অনেক থাকে ওখানে, একদম আমাদের মানে খুব নিকটজন থাকে, খুব নিকটজন বাঙালি আমাদের ছাত্ররা বহু দিন ধরে তারা ব্যাঙ্গালোরে বাড়ি কিনেছে, এবং আজকে তারা প্রায় দু দশক ধরে তাদের ছেলে মেয়েরা এখন 11-12তে পড়ে ওখানে, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে এবং পুনেতে, মুম্বাইয়ে। এবং তারা মানে অত্যন্ত, তাছাড়া এইখানে বাঙালিরা তো বহু দিন ধরে হাওয়া বদলানোর জন্য পশ্চিমে যেত। তাদের বাড়ি আছে শিমুলতলা, গিরিডি, যশোরী, মধুপুর, এখানে অনেক বাঙালি, দেওঘর, এখনো বাড়ি আছে। তো এই ভাবনাটা, ভারতবর্ষ ভাই সবার দেশ, আর বাঙালির একটু ভালো লাগলে তো উড়িষ্যায়, পুরী চলে যায় জগন্নাথ, মানে একটা দিন দুদিন সময় পেলে তারা পুরী ঘুরে আসে। এখন তো যোগাযোগ ব্যবস্থা আরো মানে সহজ হয়েছে, এবং একটু সুযোগ পেলে বাস যাচ্ছে রাত্রিবেলায় ওভারনাইট। কবি লিখেছিলেন না, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। একদম। তো এই মিলন মহান দেখার জন্যই আমাদের অনেক পথ হাঁটতে হবে। আমরা এই পথের, এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু ত্যাগ দরকার, যতটুকু আত্মত্যাগ দরকার, সেটা আমরা কিন্তু করতে প্রস্তুত। একদম, সবার উপরে মানুষ সত্য, একেবারে। তো সেই কথাটা এখন ধরো যে এই অসমে যে মানে বিশ্রী ধরনের একটা রাজনৈতিক ন্যারেটিভ চলছে, এই যে এইটাকে সবাই নকল করার চেষ্টা করে এখন, মানে যেমন ত্রিপুরাতে হয়েছিল, তারপরে কি হলো, আলটিমেটলি তো লোকে ভুলে গেল। একটা সাময়িক এগুলো হতে থাকে, কেউ কোনো একটি লোক, মানে আমি বলবো এরা কিন্তু কেউ ভালো লোক নয়, দে আর পলিটিক্যাল স্কাউন্ড্রেলস, একদম একেবারেই। এদের এই রকম লোক রাজনীতিতে থাকলে দেশের ক্ষতি হয়, যে কোনো যে পার্টির হোক, যে দেশ, যে এরকম ন্যারেটিভ সে তৈরি করে তারা সমাজের ক্ষতি করে এবং সারা পৃথিবীর ক্ষতি করে তারা।
পৃথিবীর জন্য, সে যে যত বড় লোকই হোক না কেন। হিটলার তো এই অস্মিতা বহুদিন ধরে তৈরি করেছিল। হিটলারের কি দশা কি হয়েছে? দশা হলো? যে এটা থেকে আমাদের আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না, আমরা ইতিহাসটা পড়ি যে আমরা মিলেমিশে যদি থাকতে না পারি, মানবতাকে যদি স্বীকার না করি, তাহলে পরে আমরাই মানে মানুষের ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যাব এবং মানুষ মনে রাখবে অত্যন্ত ঘৃণার সঙ্গে। স্যার, আপনি আমাদের যেটা নিয়ে সারা ভারতবর্ষ কিছু মানুষ মেতে আছেন যে হিন্দু মুসলিম, আমি একটা হিন্দু মানুষ, আপনি একজন মুসলিম, তো স্যার আপনি যেখান থেকে বড় হয়েছেন সেই সমাজে দুর্গাপুজোর সময় আপনারা যথেষ্ট ইনভলভ থাকতেন, আপনার মুখে শুনেছি। মানে আমাদের গ্রামে আমরা তো কখনো ভাবিনি যে এরকম হবে, এরকম পরিবেশ কখনো হবে যে সাম্প্রদায়িকতা নিয়ে, মানে আমাদের সময় নয়, মানে আমার দাদুর মানে সেটা স্বাধীনতার বহু আগে আমার ঠাকুমার কাছে আমি গল্প শুনেছি যে তার খুব ঘনিষ্ঠ বন্ধুরা, মানে দাদুর বন্ধুরা, তারা মানে তার মানে ঠাকুমা নতুন বউ হয়ে আসার পরে তারা কিরকমভাবে জ্বালাতন করতো। মানে ঠাকুমার বাড়ির পাশে খিড়কি পুকুর আছে, স্নান করতে যেত, বন্ধুরা এসে খাওয়া দাওয়া খেয়ে হাঁড়ি টাড়ি উল্টে রেখে দিয়ে পালিয়ে যেত। এইরকম ঘটনা ঘটতো। তো তার মধ্যে ভট্টাচার্য ছিলেন একজন, কিন্তু এইসব হাঁড়িতে হেসেলে এসে ঢোকেনি কখনো রাজনীতি। হাঁড়ি বলাতে একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। কুমোরের ঘরে অনেকগুলো হাঁড়ি বানানো আছে, সেই হাঁড়িগুলি তৈরি করার পর গাড়িতে তোলা হলো, কোনোটা যাচ্ছে মুসলিম পাড়ায়, কোনোটা যাচ্ছে তাঁতি পাড়ায়, কোনোটা যাচ্ছে, তো হাঁড়িটা তো কোথায় যাচ্ছে সেটা ম্যাটার করে না, যে বানানো হওয়ার পরে হাঁড়ি যে কোথায় যাবে, কোন বাড়িতে যাবে, কোন বাড়িতে ভাত সেদ্ধ হবে, কোন বাড়িতে জল রাখা হবে, তো এই ব্যাপারগুলো থেকে বেরোতে হবে। কারণ স্বামীজি নিজেই বলেছেন, স্বামীজির সময় মানে যখন স্বামীজি তো মানে মাছ খেতেন, মানে যেদিনকে তিনি মারা যান তার আগের দিনেও ইলিশ মাছ খেয়েছেন। হ্যাঁ, স্বামীজির গল্প আমরা সবাই জানি। তো স্বামীজি নিজে বলেছেন বাঙালির ধর্ম এখন হেসেলে এসে ঢুকেছে। সেই সময় বলেছেন যে আমাদের ধর্মটা এখন ঠাকুর ঘরে নয়, হেসে। এটা সত্যিকারের মানে তিনি বাঙালিদের বলেছেন, পুরো ভারতবর্ষের মানে চিত্র। রবীন্দ্র মানে এখন আমি দেখি অনেক সময় আলোচনা করছে অনেক মানুষ যে স্বামীজি মাংসাহারি এসব নিয়ে অনেক সময় আমি ন্যারেটিভ আমি শুনি। তো এই জায়গাটা হচ্ছে যে তার জিওগ্রাফিক্যাল একটা কনসেপ্ট আছে, তার একটা এথনিক, আমরা একটা গ্রুপ, বাঙালির একটা এথনিক গ্রুপ, এটা রাজাদের গ্রুপ, একটা বাঙালিরা বহুদিন ধরে জমিদার। আমার তোমাদের জ্যেষ্ঠ দিদির বাড়ি চুরুলিয়ায়, তো সেখান থেকে আমরা যখন যেতাম দিদির বাড়ি, আমরা রাতে থাকতাম কিন্তু কাজীদার বাড়িতে। হ্যাঁ, একদম কাজীদার বাড়িতে থাকতে ভালো লাগতো, কারণ ওখানে কবিতা গান নিয়ে থাকতাম। কাজীদা বলতো ওর এখানে খেয়ে শুয়ে পড়, আমরা শুয়ে পড়লাম। হ্যাঁ, তো আমরা এই সমাজ দেখতে চেয়েছি। আমরা তো একেবারে মানে আমাদের গ্রামে এখন দেখবে রেল লাইনের ধারে ঈশান চণ্ডী মাতার একটা পুজো হয়, ওই নবমী পুজোর অংশটা, এবং তুমি দেখবে ওখানে একটা ওই দোল পূর্ণিমায় 5 দিন ওখানে আমাদের মহোৎসব হয়। সেই মহোৎসবে অন্ততপক্ষে 5,000 লোক রোজ খায় খিচুড়ি। গ্রামে আমাদের গ্রামে খানোতে তুমি একটা সময় একবার আমার সঙ্গে যেও, তুমি দেখবে। এবং ওইটাতে আমি 10 বছর ক্যাশিয়ার ছিলাম, আমি নিজে। কেননা ওখানে যে শঙ্করবাবু যিনি ওইটা দেখতেন, তিনি আমার বাবার খুব বন্ধু ছিলেন, এবং আমরা ওখানে ওই ক্লাবের তো উনি বলেছেন তুই, আমি আর রবিদা দুজনে দায়িত্বে ছিলাম। এবং সেখানে তুমি বুঝতে পারবে না, কারো কাছে চাঁদা কাটতে যাওয়া হয় না। ওই রাইস মিলগুলো চাল পাঠায়, ওই মুদিখানার দোকানগুলো বর্ধমানে সব ওখানে সবাইকে পাঠিয়ে দিই। অনেক মুসলিম রাইস মিল মালিক, তারাও 50 বস্তা চাল পাঠিয়ে দিল। হ্যাঁ, অনেক মুসলিম রাইস মিল আছে, অনেকগুলো ছিল, ওই ছোটো মুড়িয়া ওদের রাইস মিল ছিল, তো এরকম পাঠিয়ে দিত। অনেক মুদিখানার দোকানদার তারা পাঠিয়ে দিল, 3 বস্তার ডাল পাঠিয়ে দিল, কেউ 3 বস্তার তেল পাঠিয়ে দিল। এর টাকা তো যে যা আসে মতন দিয়ে যায়, এবং আমরা সেগুলো নিতাম। এবং ওখানে রেল লাইন থেকে মানে ডিআরএম, আসানসোল ডিআরএম থেকে ওখান পর্যন্ত যায়, মানে ওখানে পুজো পাঠানো হয়। হ্যাঁ, হাওড়া ডিআরএম থেকে ওখানে পুজো পাঠানো হয়। তো ওইগুলো সব আমরা অ্যাকসেপ্ট করতাম, লিখতাম, এবং কত টাকা বাঁচলো, কত টাকা কি, সব আবার হিসাব নিকাশ। 5 দিন আমরা ছুটি নিয়ে রবিদা আমি ও ব্যাংকে চাকরি করতাম। আমাদের বাড়ির পাশেই পীর বাবার মেলা হয়, সেখানে তো সব সম্প্রদায়ের মানুষই যাচ্ছে, মানুষ। এবং তুমি ওখানে দেখবে ওই যে 5 দিনের চাদর চড়ানো, হ্যাঁ 5 দিনের ওই খাওয়া দাওয়া হয় আমাদের গ্রামে। তার পরিবেশনটা পুরোটাই করে কিন্তু মুসলিম ছেলেরা, পুরোটাই। ওই অত বড় অত লোককে খাওয়ানো পুরো জায়গা। ওখানে দেখবে একটা ছেলে দোকান আছে, মানে আমাদের ফেরুন ভাই বলি ওকে, ওর দোকানটা মানে আজকে 40 বছরের দোকান। ওই দোকানের পেড়া সন্দেশ দিয়ে পুজো হয় মা চণ্ডীর। আপনারা দেখছেন সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস নিউজের পর্দায় প্রতি বুধবার বিকেল 4টা থেকে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওয় শিক্ষারত্ন, শিক্ষাবিদ
পরিবেশ কর্মী কাজী নিজামুদ্দিন স্যার। স্যার, শিক্ষারত্ন আপনি পেয়েছেন, এটা আমাদের গর্বের বিষয়। পুরস্কার পেলে দায়িত্ব বেড়ে যায়। তা আমরা যে আলোচনাটা করছি, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব, অবসর তো করেছেন, স্কুলে একটা দায়িত্ব ছিল সেই সময়, তার সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক ছিল কাজ করার, তার পারিশ্রমিক, সাম্মানিক। এখন তো কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছেন? আমরা একটা কাজ করি, আমার দুর্গাপুর গ্রিন ভলেন্টিয়ার্স অনেক বছর ধরে আছি, তুমিও আমাদের সঙ্গে অনেক সাহায্য করো, থাকো, সমস্ত বিভিন্ন অনুষ্ঠান আমরা বৃক্ষরোপণ, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের সামাজিক কাজও আমরা করে থাকি। যেমন কোথাও একটু যদি আমরা মানে পরিবেশ মানে কোনো জায়গায় ত্রাণের ব্যাপারেও আমরা এগিয়ে যাই, অনেক জায়গায় এগিয়ে যাই যদি থাকে। এবার দুর্গাপুরেও কোনো লোক যদি অসুবিধায় পড়ে আমরা চেষ্টা করি, কোনো ছাত্রছাত্রীর পড়াশোনা হচ্ছে না সেগুলোর আমরা কাজ করি। তো আমি পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসি মেনলি, লেখাপড়াটা। এবং আমি একটা পত্রিকা করি, সংবেদন, সেই পত্রিকাটাও মানে লেখালেখি কিছু চলে, কিছু লেখালেখি চলে। আমাদের যেটা কাজী নজরুল ইসলাম নিয়ে মূল আমার পড়াশোনার যে জায়গাটা বাংলা সাহিত্যে, তো কাজী নজরুল ইসলামের উপর বই একখানা বেরিয়েছে, আর একটা বইও আমার অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে, সেই বইটাও লেখার চেষ্টা করছি। এবং আমরা চেষ্টা করি আমাদের দুর্গাপুরের যে যারা সাহিত্য এবং সাংস্কৃতিক কর্মী, তাদের সঙ্গে আমরা সবসময় একসঙ্গে থাকি এবং তারা বিভিন্ন রকমের কাজকর্ম করে, এবং সেই জায়গাগুলোতে আমি থাকার চেষ্টা করি এবং বিভিন্ন মানুষকে সচেতন করার চেষ্টা করি বিভিন্ন জায়গায়। এবং আজকে যে শিক্ষার পরিবেশ তৈরি হয়েছে, যে এই কোভিড পরবর্তী সময়ে যে আমাদের রাজ্যের শিক্ষা, আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষের শিক্ষার মান অনেকটাই কমেছে ছাত্রছাত্রীদের মধ্যে। তার একটা কারণ হচ্ছে যে এই যে কর্পোরেটাইজেশন হয়ে গেছে এডুকেশনের, তার দিক থেকে সরকারি শিক্ষার যে জৌলুস সেটা নেই। তো সেই জায়গাটা থেকে মানুষেরও একটা অন্যদিকে যাওয়ার, কিন্তু তবুও আমরা যেটা আমাদের পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষার এখনও বিকল্প তৈরি হয়নি, এটা হতেও আরও 20 বছর লাগবে। যে কেউ যদি মনে করে যে না সরকারি শিক্ষা ব্যবস্থার পরিবর্তে এখন মানে কিছুই হচ্ছে না, সবটাই হচ্ছে না, একেবারেই কিছু হচ্ছে না, তা কিন্তু নয়। তুমি দেখো এখনও গোপাল মাঠের দুটো স্কুলে কিংবা আমাদের ম্যানেজিটির স্কুলগুলোতে ভালো সংখ্যক ছাত্রছাত্রী পড়ে, এবং আমাদের হিন্দি স্কুলগুলো যেগুলো আছে সেখানেও কিন্তু বেশি সংখ্যক অনেক ভালো ছাত্র করে। এবং সেখান থেকেও পুরনো স্কুল অন্ডালগ্রাম, সেখান থেকেও দেখো আইআইটিতে স্টুডেন্টরা পাচ্ছে চান্স। হ্যাঁ, সেখান থেকেও স্টুডেন্টরা ভালো জায়গায় ডাক্তারিতে নিটে কোয়ালিফাই করছে। এটাই কিন্তু মাপকাঠি নয়। এছাড়াও যে একটা মিডিওকার স্টুডেন্ট, এইটা আমার কাছে আমার সবচেয়ে চিন্তার বিষয়, যে আমাদের মতো এই ছোট ছোট স্কুলের যারা মধ্যম মেধার ছেলে ছিল, তারাও কিন্তু কিছু করার সুযোগ পেত, যে শিক্ষার মানটা ভালো ছিল বলে তারা কোথাও না কোথাও সরকারি চাকরি না পেলেও একটা বেসরকারি কোনো একটা জায়গায় কোথাও একটা কম্পিউটার অল্প শিখেছে, একটু ইংরেজি জানে, একটু ইংরেজি লিখতে পারে, বলতে পারে, তো তার একটা কাজ গতি হয়ে যেত কিছু একটা। কিন্তু সেইটা কিন্তু একটা কোথাও একটা যেন মনে হচ্ছে সংকট। এটাই বলছিলাম যে আপনি যারা শিল্পী, সাহিত্যিক, কবি যারা উঠে আসছে, তারা করবে কি? তাদের রসদটা কোথায়? তাদের রিসোর্স কোথায়? তারা সেটাই এখন আমাদের ধরো মানে আমাদের শহরে একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে যে আমরা একটা অনুষ্ঠান একটা শিল্প গোষ্ঠী করতে চাইছে, তো একটা অনুষ্ঠান করার খরচ হচ্ছে অন্তত 1 লাখ টাকা, 50,000 থেকে 1 লাখ টাকা খরচা। সেই 50,000 1 লাখ টাকায় তার পক্ষে একজন লোক যে আবৃত্তির মানে শেখায়, তার পক্ষে জোগাড় করা খুবই মুশকিল ব্যাপার। মানে তার মানে নিজের খুন্নি বিক্রি সব সংসার চালিয়ে ওই 1 লাখ টাকা জোগাড় করা মানে খুবই মুশকিল ব্যাপার। তো সেখানে কিন্তু আমাদের এগিয়ে আসা উচিত। আমাদের যেটা বিভিন্ন রকমের উৎসব অনুষ্ঠান হয়, তা সেগুলো যখন হোক, সেখানে আমাদের যে যারা লোকাল শিল্পী, যারা মানে কারা ভালো করে, এবং এইটা কোয়ালিটিটাও বাছাবাছি করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে মানে উৎসবগুলো যখন হচ্ছে আমাদের শহরে বা অন্যান্য শহরে, সেখানে স্থানীয় শিল্পীরা কিন্তু ব্রাত্য হয়ে যাচ্ছে একেবারেই। হ্যাঁ, এইটা আমি কিন্তু দর্শক স্থানীয়, হ্যাঁ, পয়সা আমাদের, হ্যাঁ শিল্পী কলকাতা শিল্পী আসুন, অসুবিধা কিছু নেই, আমার কোনো অসুবিধা নেই। আমার কথা হচ্ছে যে আপনি একটা বাজেট তো করছেন, সেই বাজেটের অন্তত 50%
অন্তত নাহলে 40% টাকাও তো আপনি স্থানীয় শিল্পীদের খরচ করুন, যে বছরে তার একটা আশা থাকবে যে আমি আজকে এই অনুষ্ঠানটা হলে আমি এখানে 5 দিন যাব, আমি এখানে 5,000 টাকা একটা পাবো, একটা সাম্মানিক পাবো। এটা তার সম্মান, টাকাটা বড় কথা নয়, 5,000 টাকায় তার সংসার চলবে না, কিন্তু তার কি একটা সম্মান, তার একটা গ্রহণযোগ্যতা, যে আমার এখানে একটা অনুষ্ঠান হলো, আমার ধরো দুর্গাপুর উৎসবের কথা আমি বলছি, নাম করেই বলছি, দুর্গাপুর উৎসবের কথা বললাম, কিংবা ধরো আমাদের এখানে একটা বইমেলা, সেটা তো উঠে গেছে, হলোই না বইটা, বইমেলার আমরা করতেই পারলাম না। তো আজকে যদি এই যে বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে, বা ধরো তথ্য ও জনসংস্কৃতি দপ্তরের অনুষ্ঠানগুলো হচ্ছে বিভিন্ন, তো সমস্ত যারা ধরো অ্যাঙ্কার আছে, যারা ধরো আবৃত্তি করে, ভালো গান করে, আমরা সবাই নাচের টিম আছে, ভালো ভালো নাচের টিম আছে দুর্গাপুরে, এবং তারা কোনো অংশেই কিন্তু কলকাতার টিম থেকে কম নয়। অনেক সময় তারা কলকাতায় গিয়ে পারফর্ম করছে, অনেক জায়গায় প্ল্যাটফর্ম, মানে ভালো প্ল্যাটফর্ম করছে, তারা অন্য জেলায় গিয়ে পারফর্ম করছে, অন্য স্টেটে গিয়ে পারফর্ম করছে। কিন্তু আমাদের রাজ্যে সেই, মানে আমাদের শহরে কিন্তু মানে তাদেরকে নিজেদেরকে একটা অনুষ্ঠান করতে গেলে একটা হল বুক করতে হচ্ছে, সেখানে টাকা। সব থেকে যেটা কষ্ট, যে যারা শিল্পী তাদেরকে অনুষ্ঠান পেতে গেলে যারা অর্গানাইজার তাদের কাছে যেতে হচ্ছে, একদম এটা সব থেকে পেনফুল। এইটা কেন হবে আমার কাছে, কেন একটা রেকর্ড থাকবে না? আমার তো প্রতি বছর আমি অনুষ্ঠান করি, তো আমার এখানে, আমি যদি জানি আমার এখানে 10 জন আবৃত্তি শিল্পী আছে, তাদেরকে বাদ দিয়ে অনুষ্ঠান, তুমি দুটো লোককে নতুন নিতেই পারো, আমার পছন্দের লোক হতেই পারে, যে কেউ যোগ্যতা থাকতে হবে, মানটা আমার অনুষ্ঠানটা যেন না পড়ে যায়। যেখানে বরুণ আবৃত্তি করছে, সেখানে রাজশেখর অ্যাঙ্কারিং করছে, সেখানে যদি কাকলি রায় অ্যাঙ্কারিং করছে, সেখানে চলছে, তার সঙ্গে আমি কাকে দিচ্ছি, সেখানে যদি কাকলি মুখার্জি গান করছে, তার সঙ্গে আমি কাকে অনুষ্ঠানে দিচ্ছি। হ্যাঁ, তো এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। তাহলে কি হয়, শিল্পীরা তো খুব বেশি চাহিদা তো নেই। শিল্পীরা চায় যেটা, যে তাদের একটা সম্মান। আজকে মানে এটা কথা তো সত্যি কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাংস্কৃতিক শিল্পীদের জন্য অনেক কাজ করেছেন, বাউলদের জন্য করেছেন, এই জায়গায় করেছেন, কিন্তু আঞ্চলিকভাবে যারা শহর পরিচালনার দায়িত্বে আছেন, তারা কিন্তু মমতা ব্যানার্জিকে অনুসরণ করছেন না। এটা আমি অকপটে বলতে পারি। সত্যি তারা বুকে হাত দিয়ে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই পলিসিটা তারা ফলো করছেন কিনা। তাহলে কতজন শিল্পীকে তারা সাহায্য করেছেন, কতজন বাউল গায়ক, কতজন আবৃত্তি শিল্পীকে আমাদের শহরে তাদেরকে এইরকম ব্যবস্থা করেছেন। এটা ব্যবস্থাটা কিন্তু করা উচিত, কেননা দীর্ঘদিন একটা লোক একই রকম কাজ করতে পারে না, তার কোনো পেনশনের ব্যবস্থা নেই। একটা লোক সারা জীবন সে কবিতা ভালোবেসে অন্য কিছু করলো না, অন্য প্রফেশনে গেল না, কবিতা শেখালো, কবিতা বললো, কিন্তু তার পরবর্তী জীবনে অন্য প্রফেশনে যেতে পারত, কিন্তু সে গেল না। তো সে এটাকে কিন্তু হাফ প্রফেশন হিসেবে নেয়নি, হ্যাঁ, এটাকে ফুল প্রফেশন হিসেবে নিয়েছে। কিন্তু ফুল প্রফেশনে তার যে কাজ করার কথা ছিল সেটা কিন্তু হলো না, এটা কিন্তু হওয়া দরকার ছিল। এটা আমাদের প্রশাসনিক দায়িত্বে যারা আছে, আমাদের তো এখানে একটা যেমন আমাদের এডিডি আছে, যেমন আমাদের কর্পোরেশন আছে, তারা তো একটা রিলিফ ফান্ড তৈরি করতে পারে। কোনো একটা জায়গায় সাংস্কৃতিক, তো প্রত্যেকটা জায়গায় সাংস্কৃতিক গ্রুপ আছে, সেখান থেকে তো আর সহজেই এটা করা যায়, যে একটা ছেলে আছে, এই ছেলেগুলো আছে, এই ছেলেগুলোকে বছরে আমাদের এইভাবে একটু সাহায্য করতে হবে, তাতে এরাও উৎসাহিত হবে, এবং তাতে কী হবে, যারা শহর পরিচালনা আছে তাদের সঙ্গে একটা সুন্দর মেলবন্ধন তৈরি হবে, এবং তাদেরও শহর পরিচালনা করতে সুবিধা হবে। একটা অনুষ্ঠান পরিচালনা করতে মানে যে মুন্সিয়ানা দরকার, সেটা কিন্তু রাজনৈতিক লোকেদের বা আমাদের মতো শিক্ষকদের নেই। সেটা তোমরা জানো, যে মঞ্চে কাকে কার পরে দিলে ভালো হবে, কোনখানে গানটা দিতে হবে, কোনখানে কথাটা দিতে হবে, সেটা তুমি ভালো করে জানো। অনুষ্ঠানটা সর্বাঙ্গ কী করলে দর্শক বসে থাকবে, কার কথা শুনবে, কোন জায়গায় কোন কথাটা বলতে হবে, কী করে অনুষ্ঠানটাকে গাঁথতে হবে, এই সম্মানটা তো তাকে দিতে হবে জায়গাটা। অবশ্যই। আসলে কি, সংস্কৃতিটা খুব সহজ নয়, সংস্কৃতিটা একটু কঠিনই। সংস্কৃতি নিয়ে আলোচনাটাও চলতে থাকুক। আর এই চেয়ারে বসে এটুকুই বলতে পারি যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের নিজের যে দায়িত্ব, সেটা যদি আমরা সহজে বুঝে নিই, তাহলে এটা অনেক স্মুথলি এগিয়ে যাবে। আমি যদি আমার বিছানা কতটা আমি যদি না জানতে পারি, আমি যদি সব জেনে যাই, তাহলে তো স্যার খুব মুশকিল। এটা তো
এইটাই হচ্ছে ঘটনা যে ধরো মানে যারা আমাদের আমরা যাদেরকে আইকন মনে করি, তাদের কথাগুলো আমরা শুনি, তাদেরকে অনুসরণ করি, কিন্তু সবটাই আমরা কিন্তু ফলো করি না। এটা যদি আমরা ফলো করতাম তাহলে পরে কিন্তু অনেক সমস্যা মিটে যেত। এবং তার যে কারণে অনেক জায়গাতে আমি এই কথাটা বিভিন্ন জায়গায় সোচ্চারে যে কোনো যেটা বলার দরকার আমি বলি, তাতে হয়তো অনেকে আমার কথা পছন্দ হয় না, কিন্তু এই শহরটাকে ভালোবাসি। বাবা এখানে এসেছিলেন কাজ করতে, আমি তারপরে এসেছি, এবং এই শহরের সাংস্কৃতিক মান, পরিবেশের মান যাতে ভালো থাকে তার জন্যে আমৃত্যু যা বলার দরকার আমি বলবো, সবসময়ই বলবো। এবং যারা কাজ করছেন আমি তাদেরকে চিনি, তাদের না, আপনি তো সিস্টেমে, আমি তো ব্যক্তিগত কাউকে বলছেন না, আমি তো একটা সিস্টেমের বিরুদ্ধে বলছেন একেবারে। আপনি বলুন তো স্যার, আজকে বইমেলা নিয়ে কথা বলছি, দীর্ঘদিন ধরে আপনারা দায়িত্ব নিয়ে বইমেলা করেছিলেন, আপনি, নুরুল ছিল সঙ্গে, নুরুল স্যার, আমরাও সঙ্গে ছিলাম। একদম একদম। আমার পাশের শহরে বইমেলা হচ্ছে, আসানসোলে হচ্ছে, আমাদের দুর্গাপুরে হচ্ছে না। এই জন্য কারো কিন্তু কোনো আফসোসও নেই। না, কোনো আফসোস তো নেই, যে বরং দুর্গাপুরে বই মেলার একটা চাহিদা রয়েছে। মানুষ দেখা হলেই আমাদের জিজ্ঞেস করে, বই মেলাটা আপনারা করতে পারেন। আমাদের তো দায়িত্ব, আমরা উৎসবের মতো করতাম, উৎসবের মতো করতাম, এবং আমাদের দেখে আমাদেরকে নকল করে অনেকে বইমেলা করতে শুরু করলো। তো আমরা যেই জায়গায় একটা উন্নত মানের যে জায়গাটা তৈরি করেছিলাম, সেখানে কিন্তু আমরা স্থানীয় শিল্পীদের প্রত্যেককে একদম প্রতিদিনের অনুষ্ঠান ছিল, কি করে জায়গাটা করা যায়, সাহিত্য সভা ছিল, আলোচনা ছিল, এবং সমস্ত রকমের বাণী বসুর মতো সাহিত্যিক এসেছেন, তরুণ চক্রবর্তী এসেছেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এসেছেন। হ্যাঁ, তো আমরা এখানে বিভিন্ন রকমের মানে অনুষ্ঠান করার চেষ্টা করেছি, এবং শহরের একটা নির্দিষ্ট মানে যাওয়ার চেষ্টা করেছি, সহযোগিতা পেয়েছি, এটা বললে হবে না। যারা প্রশাসন, গত জানুয়ারি মাসের 16 তারিখ থেকে রানীগঞ্জ বইমেলায় আমি অনেকটা দায়িত্বে ছিলাম। দুর্গাপুরের একজন 46,000 রুপিস বই কিনলেন ওখান থেকে। একদম, উনি বলছে আমার দুর্গাপুরে হলে ওখানেই কিনতাম। উনি কিন্তু বই কেনেন, আসানসোলে কেনেন, দুর্গাপুরে কেনেন, কলকাতায় কেনেন। আমি তো দেখেছি যে আমাদের দুর্গাপুর বইমেলার মানে প্রথম বছরে সেবারে বইমেলায় তেমন কিছু বই ছিল না, তাতে 7 দিনের মাথায় বইমেলা, এবং সেই বইমেলাতেও 25 লাখ টাকার বই বিক্রি হয়েছে। মানে সবাই অবাক হয়ে গেছে। পরের বছরের মেলা তো আরো অনেক তার অনেক বেশি বিক্রি হয়েছে। এবং শুধু তাই নয়, যারা মানে পাবলিশার, তারা ফোন করে করে নুরুলকে জিজ্ঞেস করে যে আপনারা বইমেলাটা করুন, আমরা সাহায্য করব। অনেক পাবলিশার্স আছেন যাদের সঙ্গে আমাদের মুখ চেনা, সব জায়গায় দেখা হয়, আমরা নানা অনুষ্ঠানে যাই, তারাও জিজ্ঞেস করছেন যে দুর্গাপুরে হচ্ছে না কেন। কিন্তু যাদের করার কথা, যারা দায়িত্ব নিয়ে করতে পারেন, তারাই ভাবছেন না। সেটাই কথা। আমরা তো বলেছি, রিকোয়েস্ট করেছিলাম যে বইমেলার টা করুন, আমরা সহযোগিতা করব, অন্য যে কেউ দায়িত্বে থাকুক, কিন্তু শহরে বইমেলাটা হোক, কিছু অসুবিধা নেই। আমরা আমাদের পরামর্শ যেটুকু থাকবে, আপনারা যদি আমাদের ডাকেন, আমরা অবশ্যই গিয়ে বলবো যে এইগুলো করলে ভালো হয়। এমনকি ধরো আমাদের যে দুর্গাপুর উৎসব হয়, সেই দুর্গাপুর উৎসবের একটা অঙ্গ হওয়া উচিত দুর্গাপুরের সাহিত্য। দুর্গাপুরের মানে যে সাহিত্যটা, সেটাও কিন্তু উৎসব থেকে বাদ চলে গেছে। প্রথম বছরে হয়েছিল, সেখানে কবি সভা হয়েছিল, তারপর আলোচনা হয়েছিল, স্কুলগুলোকে যুক্ত করা হয়েছিল, সেটাও কিন্তু চলে গেছে। মানে এটা একটা নিছক একটা বাণিজ্য মেলা হয়ে গেছে, এবং একটা বিনোদন। দুর্গাপুর উৎসবে দুর্গাপুর প্যাভিলিয়ন থাকবে না, দুর্গাপুর প্যাভিলিয়ন নেই। এবং দুর্গাপুরের যারা সাহিত্য, আজকে ধরো দুর্গাপুরের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে, এখান থেকে নিম সাহিত্য তৈরি হয়েছে সুধাংশুবাবুদের নেতৃত্বে। দুর্গাপুরে একটা বাংলা সুধাংশু সেনের, হ্যাঁ, সেই সময়টাতে মৃণাল বণিক, সুধাংশু সেন, ওদের সময়টা, ওদের হাত ধরে এখানে দুর্গাপুরের যে মানে পুরনো যে পত্রিকাগুলো, সেইগুলো মানে একটা দুর্গাপুর কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক দুর্গাপুর গড়ে হওয়ার পিছনে যে সমস্ত গ্রামগুলোর অবদান, তাদের কথা কি দুর্গাপুর উৎসবে বলা হয়েছে? একদমই কোথাও আলোচনা হয় না। সেই জায়গাটাতে আমরা দুর্গাপুর কুইজ করার চেষ্টা করেছিলাম, যে দুর্গাপুর কুইজ, দুর্গাপুর নিয়ে কে কতটা জানে, সেটা নিয়ে আমরা প্রথম বছরে দুর্গাপুর, গোপীনাথপুর, দুর্গাপুর, গোপালমাঠ, ফরিদপুর, কান্ডেশ্বর, ভূমিপুত্র যাদের, সেই ভূমিপুত্র যারা, তাদের যে অবদানের কথা, সেইগুলো নিয়েও কিন্তু মানে এখনো পর্যন্ত পরবর্তী প্রজন্মের কাছে কে পৌঁছাবে? আমরা যারা শহরের দায়িত্ব আছি, তাদেরকে সেই দায়িত্বটা নিতে হবে, যে কেন মানুষ আমাদের মনে রাখবে আমরা যদি কিছু না করে যাই। কলকাতা যদি করতে পারে, আমরা কেন করতে পারবো না? কলকাতায় তো সবসময় মানে রুটেড, আমাদেরকে যে খুব রুটেড থাকতে হবে। যদি আমরা রুটেড থাকতে না পারি, তাহলে পরে আমাদের সংস্কৃতিও থাকবে না।
আর আমরা শুধু শুধু বাংলা বাঙালি বাঙালি করে যাব। আসলে আসল বাঙালি কোথায়? আমাদের এই যে এখানকার যে বাংলার সাহিত্য, বাংলার যে মূল নির্যাস, তারা কোথায়? এই যে ভিরিঙ্গি গ্রাম, তাদের কি অবদান রয়েছে, হ্যাঁ, তাদের পুরনো যে মানুষজন, তাদের কথাগুলো, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে ওইদিকে আমাদের কমলপুর, এই যে গ্রামগুলো, এলাকারগুলো, জায়গাগুলো আছে, ব্যারেজের পাশে যে গ্রামগুলো, নডিহা, হ্যাঁ, বীরভানপুর, বীরভানপুর। এদের অবদান আছে। এই জায়গাগুলোর মানে আমাদের অনেক কিছু কাজ করার ছিল, এবং সেই কাজ সব থেকে পুরনো মসজিদ আপনার করঙ্গপাড়ায় সব থেকে বড় মসজিদ যেটা রয়েছে, একদম সেই রেল যখন চালায় তখন দুর্গাপুর থেকে। হাট হাট বসতো তখন। অবস্থা, হাটের লোকজন আসতো এবং রেলের লোকেরা ওখানে গিয়ে নামাজ পড়তো। এটা খুব প্রাচীন একটা মসজিদ, সেই ব্রিটিশ মানে স্বাধীনতার বহু আগে থেকে রয়েছে, এখানে রয়েছে। এবং এখানে অনেক মানুষজন এসছে, এখানে ধরো পাঞ্জাবিরাও এসছেন এখানে, মানে আমাদের যে গুরুদুয়ারা যেটা রয়েছে, এরা কিন্তু অনেক প্রায় ব্যানার্জির গুরুদুয়ারা কিন্তু অনেক প্রাচীন, এবার অনেক দিন ধরে ওরা কিন্তু এখানে বসবাস করছে। এখানে যে মারোয়াড়ি সম্প্রদায় রয়েছে, তাদেরও কিন্তু ব্যানার্জিটি গড়ে তোলার পিছনে অনেক অবদান রয়েছে। আজকে সেই প্ল্যান্ট তৈরি হচ্ছে তখন থেকে ওরা এখানে রয়েছে, এবং সেইখানে ওদের 4 পুরুষ হয়ে গেল এখানে থাকা। কেউ হয়তো মানে ওই প্ল্যান্টের কাজ করার তার আগে থেকেই এসছে, বা তার আগে থেকে থাকতো এখানে, সেই সময় থেকে সামান্য একটা দোকান করেছিল, সেখান থেকে আজকে বিরাট বড় এম্পায়ার খাড়া করেছে অনেকেই। আমাদের আলোচনা জমে উঠেছে সমাজ ও সংস্কৃতি এক্সপ্রেস নিউজের পর্দায়। আজকে আমার সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষারত্ন কাজী নিজামুদ্দিন স্যার, যে একজন পরিবেশ কর্মী। স্যার, পরিবেশ ঠিক রাখতে গেলে আপনারা গ্রিন সিটির স্বপ্ন দেখছেন। শুধু গ্রিন সিটি নয়, নানা আশেপাশে যে গ্রামগুলো আছে প্রচুর গাছ লাগিয়েছেন। সেই গাছগুলো তো লাগিয়ে দিলে হবে না, হ্যাঁ, গাছগুলো তো বড় করতে হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা, যে আমরা চিন্তিত শহরের প্রতি বছরই যেভাবে বায়ু দূষণ, দুর্গাপুরের বায়ু দূষণ কিন্তু আজ থেকে 5 বছর আগেও কিন্তু আসানসোলের থেকে কম ছিল, কিন্তু এখন আসানসোলের বায়ু দূষণ অনেক কমে গেছে, দুর্গাপুরের বেড়ে গেছে। দুর্গাপুর এখন পশ্চিমবঙ্গের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড সিটিজ, মানে এয়ার পলিউশনের ক্ষেত্রে। এখানকার জলের অবস্থাও খুব ভালো নয়, আমরা দেখেছি এবং আলোচনাও করেছি। তো আমাদের এখানে আমাদের যারা ছাত্ররা কাজ করছে, এনআইটির প্রফেসর যারা আছে, তারা অনেক জায়গায় মানে বায়ু দূষণ মাপক যন্ত্র বসানোর চেষ্টা করেছে, যে যাতে করে অ্যালার্ট করা যায়। তো সেটা আমাদের যদিও কর্পোরেশন 2টো জায়গায় বসিয়েছে বায়ু দূষণ মাপার যে যন্ত্র, একটা কর্পোরেশনের এখানে সামনেটাই বসানো হয়েছে, আর একটা ওই সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামের ওইখানটায় বসানো হয়েছে। তো আমরা চিন্তা করছি যে এই মানে দিল্লিতে যে স্মগ নিয়ে মানে কাজ মানে হয়ে গেছে, দুর্গাপুরের অবস্থা কিন্তু সেই জায়গায় ধীরে ধীরে চলে যাচ্ছে। অথচ দুর্গাপুরে এরকম হওয়ার কথা ছিল না এখনো পর্যন্ত। দুর্গাপুরে যেভাবে জনবসতি বাড়ছে, গাছপালা কতটা সুরক্ষিত? গাছপালা সুরক্ষিত নয় তো, যেভাবে ধরো তোমার আজকে যে রিয়েল এস্টেটের যে বৃদ্ধি ঘটেছে, তোমার বিধাননগরের ওই জায়গাটা পুরো গ্রিনারি ছিল, সেই জায়গাটাতে হয়ে গেছে পুরোটাই। আজকে ধরো এই সবুজ নগরের ওই দিকটা পুরোটাই কিন্তু বাড়তে নামেই সবুজনগর, সবুজনগর ওই জায়গাটাতে, গল্ফ ক্লাবের ওই গানটাতে, পুরো মানে বন দপ্তরের জায়গাটা, সেই জায়গাটা তো মানে পাবলিক ল্যান্ডের কাছে প্রচুর জায়গা। আমরা যখন ওই রাস্তায় যেতাম, দুই দিকে গাছ, অদ্ভুত একটা সুন্দর ঠান্ডা একটা জায়গা ছিল। এই জায়গাটা তো চলে যাচ্ছে আস্তে আস্তে। পানাগড়ের ওইখানে বৃহত্তর দুর্গাপুর যদি বলো, আজকে তোমাকে পানাগড় নিতে হবে, মলানদিঘি ওই দিকে দেখো, ওই জায়গাটা যে এখনো পর্যন্ত ওইটুকু ফুসফুস আমাদের রয়েছে, কিন্তু ধীরে ধীরে জঙ্গলমহল ওইটুকু আছে, কিন্তু ধীরে ধীরে ওইখানেও যেভাবে ল্যান্ড চলে গেছে, এবং ওখান থেকে যেভাবে ওই মানে কলেজগুলোর মানে প্রসারের সঙ্গে সঙ্গে, হসপিটালগুলোর প্রসারের সঙ্গে সঙ্গে ওখানেও কিন্তু মানুষ বসবাস শুরু করেছে। ওখানে হোটেল তৈরি হয়েছে, বাংলো তৈরি হচ্ছে, এবং এইভাবে একটা সময় কী হবে, আমাদের ওই গ্রিনারি জায়গাটা, তো আমাদের অল্টারনেটিভ গ্রিনারি তৈরি করে যেতে হবে। যে নিয়ম আছে যে আমার মানে যেটা রিয়েল এস্টেট তৈরি করতে হবে, তার 25% গ্রিনারির জন্য ব্যবস্থা করা হবে, সেটা কিন্তু স্ট্রিক্টলি পালন করা হচ্ছে কি, সেটা দেখার তো আমাদের মানে আমাদের কাজ নয়, যারা দেখবে তাদেরকে দেখতে হবে। এবং আজকে ধরো ব্যারেজের ওই দিকটাতে অনেক গাছপালা কমে গেছে, ব্যারেজের দিকটাতে কিন্তু ফাঁকা ল্যান্ড ওখানে অনেক আছে, কিন্তু ওখানে কারখানা তৈরি হয়েছে প্রচুর,
সাগরভাঙার দিক থেকে ওইখানটা ওদেরটা সব জায়গায় পলিউটেড হয়ে গেছে, ওই জায়গার গাছপালা সব থেকে বেশি কমে গেছে। দুর্গাপুরের ওই জায়গাটাতে রেল লাইনের ধারগুলোতে এখনও পর্যন্ত ফাঁকা ল্যান্ড আছে, ওগুলো যদি প্ল্যান্টেশন বাড়ানো যায়, কিছু গাছ তাড়াতাড়ি যাতে বাড়ে, ওই জায়গাটাতে আরও বাড়াতে হবে এবং যে গাছগুলো আছে সেগুলোকে রাখতে হবে। যেমন দুর্গাপুরের টাউনশিপে যেটা কালচার হয়ে গেছে যে গাছগুলো মানে মেরে ফেলা আস্তে আস্তে। আমাদের এইজন বিজনে যে গাছ ছিল সেই গাছ যদি 5 বছরের সঙ্গে আজকে তুমি কম্পেয়ার করো, তুমি দেখবে অন্তত পক্ষে 30 থেকে 40% গাছ কমে গেছে, অনেক বড় বড় গাছ কমে গেছে আমাদের সিটি সেন্টারে। ডিটিভিএসে প্রচুর গাছ বা অ্যালস্ট্রমে, হ্যাঁ, যে জায়গা যেটা এবিএল এর দিকে গাছ আছে, এখনো পর্যন্ত এবিএলটা ওদের নিজস্ব ল্যান্ড বলে ঘেরা আছে বলে ওখানটা কেউ কোনো এনক্রোচমেন্ট হয়নি। ওখানে কিন্তু এবিএল টাউনশিপটাতে ভালো গাছপালা আছে, এমএমসিতে এখনও গাছপালা আছে। এমএমসিটা কিন্তু এমএমসিতে তো এখন তো লোকজন যারা আছে তারা সব বাইরের লোক, কারখানার লোকজন নেই, ওখানেও আস্তে আস্তে কিন্তু গাছপালা কমেছে অনেক জায়গাটা। গভর্নমেন্ট কলেজ থেকে ওই যে রাস্তাটা ওখানে কিন্তু গাছপালা প্রচুর কমে গেছে, যেটা বিওজিএল এর ওই জায়গাটা গাছপালা ছিল সেখানটাও প্রচুর কমে গেছে। মানে গাছপালা বাড়ানোর দরকার। এখন বিধাননগরের দিকটা তুমি ধরো ওই হসপিটালের বাঁ দিক থেকে যে জায়গাটা তোমার ওই যে মানে স্টিল পার্ক থেকে শুরু জায়গাটা, ওই জায়গাটা পুরো একটা ডেজার্ট হয়ে গেছে, পুরো জায়গাটা কোনো গাছপালা নেই পুরো জায়গাটা ওখানটা। হ্যাঁ, মিশন হসপিটালের এই বাঁ দিকের রাস্তাটা। আমরা তাহলে এই সমাজকে কিভাবে রক্ষা করব? সাধারণ মানুষ হিসেবে আমাদের সেই ক্ষমতা তো নেই। সাধারণ মানুষ আমাদের কিন্তু নগর পরিচালনা যারা করছেন তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গাটাতে গাছপালা, এবং একটা নির্দিষ্ট বাজেট করে গাছপালা শুধু লাগিয়ে দিলে হবে না, গাছপালাগুলোকে বজায় রাখতে হবে। তার সঙ্গে সংস্কৃতিটা, শিল্প সংস্কৃতি, শিক্ষা। দুর্গাপুর তো এখন আমাদের এডুকেশন হাব। দুর্গাপুরে কোচিং নেওয়ার জন্য মানে সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলে মেয়ে আসছে দুর্গাপুরে এসে বাড়ি ভাড়া করে সিটি সেন্টারে থাকছে। হ্যাঁ, এবং তারা 2 বছর 3 বছর ধরে থাকছে। অনেক লোকজন আসছে, এবং ঝাড়খণ্ড থেকে ছেলেরা আসছে, বিহার থেকে আসছে। এবং এখানে ধরো এতগুলো মেডিকেল কলেজ হয়ে গেছে, প্রাইভেট মেডিকেল কলেজ, সেখানে এবার ভালো সংখ্যক ছাত্রছাত্রী বাইরে থেকে আসছে। তো আমাদের শহরটা সুস্থ রাখা, সংস্কৃতিকে সূক্ষ্ম রাখা, শহরের নিরাপত্তাকে সুনিশ্চিত করা, এইটা আমাদের কর্তব্য এবং আরও সুন্দর করা সত্যি এটার জন্য দরকার। পদক্ষেপ হচ্ছে না তা নয়, অনেকেই করছে, কিন্তু নির্দিষ্ট প্ল্যান, আগামীর ভবিষ্যৎকে লক্ষ্য করে প্ল্যান, যে আগামী 10 বছর পরে দুর্গাপুর কোন জায়গায় যাবে, 10 বছর 20 বছর পরে দুর্গাপুর কোন জায়গায় যাবে, সেই 10 বছরের জন্য আমার কতগুলো গাছ লাগানোর দরকার, 10 বছর পরে কতটা পরিমাণ অক্সিজেন দরকার। এবার একদম সময় শেষ দিকে, আমি যেহেতু সংস্কৃতির লোক, তাই আমার এটাই আপনার কাছে প্রশ্ন, এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আপনার কি মেসেজ থাকবে? সংস্কৃতিকে বাঁচাতে গেলে আমাদের যে সুস্থ সংস্কৃতি এখন আজকের দিনে এখনকার ছেলেমেয়েরা যারা বাংলা গান শোনে না বলে বলছে বাংলা সিনেমা দেখা না, তা কিন্তু ঠিক নয়। বাংলা সিনেমা ভালো শোনাতে হবে, ভালো কোয়ালিটি তাদের দেখাতে হবে, এবং কবিতা শোনাতে হবে, কবিতাকে ভালোবাসতে হবে, কবিতা শোনাতে হবে, গান শোনাতে হবে। আমাদের যে পঞ্চকবির গান, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, তার যে মাধুর্য, সেটা আমাদের সংস্কৃতি, সেটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। এখন আধুনিক ছেলেমেয়েরা কিন্তু একটা অংশ গাইছে, একটা অংশ শুনছে, কিন্তু তারা অন্ধ একটা অনুকরণে চলেছে, পাশ্চাত্য নয়, একটা মানে আমাদের যে পশ্চিম ভারতের যে যারা মুম্বাই সিনেমার যে গান এইসব শুনুক, এটা নিয়ে আমি অ্যান্টিসেপটিক হয়ে থাকতে বলছি না, সব কিছুই শুনবে, কিন্তু আমরাও তো শুনতাম, আমরা মোহাম্মদ রফির গান শুনেছি, কিশোর কুমারের গান শুনেছি, আমরা হিন্দি সিনেমা দেখেছি, তো আমরাও কিন্তু বাংলা গান, বাংলা সিনেমা, উত্তম কুমারকে আমরা ভালোবেসেছি, সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা ভালোবেসেছি, আমরা আবৃত্তি শুনেছি, হ্যাঁ, সব্যসাচী, হ্যাঁ, তরুণ চক্রবর্তী, প্রদীপ ঘোষ, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, তাদের আবৃত্তি শুনেছি, এবং এটা থেকে আমরা বড় হয়েছি। এইটা মননটাকে তৈরি করে, চিন্তনটাকে তৈরি করে। আজকে এটা তৈরি হয়ে গেলে একটা ছেলে আর যাই হোক সে ক্রিমিনাল হবে না, এইগুলো যদি তৈরি করে। এই যে ঘরে ঘরে আজকে অশান্তি, হ্যাঁ, তারা এই যে ফ্রাস্ট্রেশন ভুগছে, আজকে যদি সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকে তাহলে পরে কী হবে, আপনার বাচ্চাটাকে মানে যেটা পড়ছে সে পড়ুক, তার সঙ্গে একটু আবৃত্তি শেখান, একটু গান শেখান, একটু তবলা শেখান, একটু মিউজিক শেখান,
এটাতে কি হবে, তার মননের বৃদ্ধি ঘটবে এবং সে তার যে মানে সুন্দর যে বৃত্তিগুলো, সুচারু যে বৃত্তিগুলো, সেইগুলো কিন্তু সৃজনশীল বৃত্তিগুলো জেগে উঠবে। এবং এইটা কিন্তু আমাদের শহরে খুব সুযোগ আছে, পূর্ণ সুযোগ আছে। এবং অনেকেই কিন্তু পরিশ্রম করছে, তারা কিছু পাওয়ার আশায় করে না, মানে অনেককে এমনিই করায়, অনেকেই শেখায়, হ্যাঁ, খুব আনন্দে শেখায়। এবং বিভিন্ন অনুষ্ঠান হয়, আমাদের সৃজনী হল ফাঁকা পাওয়া খুব মুশকিল, একটা হাউসে কিন্তু কিছু অনুষ্ঠান করছেই, সবাই নিজের চেষ্টাই করছে, অনেক কষ্ট করেই করে, কিন্তু আমি দেখেছি তাদের ক্লান্তি নেই, তারা কিন্তু করে। এবং এই কাজটা কিন্তু একটা সাংস্কৃতিক আন্দোলন কিন্তু নীরবে চলছে, কোনো সাহায্য ছাড়াই চলছে। এই সাহায্যটা যদি একটু হয় তাহলে তারা আরও ভালো করবে। এইটা আমার মেসেজ, যে শহর যারা পরিচালনা করছেন এবং যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, আমাদের শহরের যারা সাংস্কৃতিক কর্মী রয়েছেন তাদের পাশে দাঁড়ান, তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন, এবং আগামী দিনে শহরটা সুন্দর হয়ে উঠবে, সবুজ হয়ে উঠবে, এবং আগামী 30 বছর পরে দুর্গাপুর আরও একটা জায়গা পাবে। হ্যাঁ, এইটা আমাদেরকে দেখতে হবে। 2.5 দশক ধরে আমরা আগামী 10ই জুন আমাদের 25 বছর পূর্ণ হয়ে 26-এ পড়বো। একটা বিরাট জার্নি, খুব জার্নি। মানে এটা এক্সপ্রেস নিউজের সেই শুরুর থেকে আমি আছি, প্রথম দিন থেকে যেখানে সেই সময় থেকে আছি, এবং যে কোনো অনুষ্ঠানে আমি ডাক পাই, এবং এটা আমার খুব আনন্দ লাগে যে আমি খুব সানন্দে আছি। কেননা এই শহর গড়ে তোলার ক্ষেত্রে, যে মননের ক্ষেত্রে, এবং বিশেষত মদন দা এই শহরে গুলাম আলী সাহেবকে নিয়ে এসছেন, হ্যাঁ, ভূপিন্দর সিং, মিতালি সিং, পঙ্কজ উদাসকে নিয়ে এসছেন, জগজিৎ সিংকে নিয়ে এসছেন। হ্যাঁ, আমাদের এই শহরের একটা মানে, এবং দুর্গাপুর সম্বন্ধে মানুষের ধারণা, সবাই, আমি মুম্বাই গেছি, পুনে গেছি, দুর্গাপুরে এক ডাকে সবাই চেনে, কাউকে জিজ্ঞেস করতে, কলকাতা বলতে হয় না, আমি কলকাতা থেকে এসেছি বলতে হয় না, দুর্গাপুর এসেছি। এবং দুর্গাপুরকে শুধু স্টিল মানে ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জন্য নয়, এখানকার মানুষ খুব উন্নত। এবং এখানে ধরো একটা সময় মানে ক্লাসিক্যাল প্রোগ্রাম হতো দুর্গাপুরে, একটা সময় হস্টেল এভিনিউতে প্রচুর ক্লাসিক্যাল, বাবা হোল নাইট পারভিন সুলতানের অনুষ্ঠানে বাবার সঙ্গে গিয়ে আমি দেখেছি, ভীমসেন যোশী এসছেন। তো এই দুর্গাপুরের একটা অন্যরকম পরিচিতি আছে সারা ভারতবর্ষের কাছে। আমজাদ আলী খান এখানে অনুষ্ঠান করেছেন। হ্যাঁ, তো কি বলবো যে আজ আমরা যদি সেই লেভেলটা থেকে নেমে যাই, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া এসছেন, মানে দুর্গাপুর, রশিদ খান তো অনেকবার এসছেন, মানে বহুবার এসছেন। তো এটা আমাদের উস্তাদ জাকির হোসেন, এত সব মানে ঈশ্বর মানে সাংস্কৃতিক জগতে সব দিকপাল, মানে সমস্ত লোক, মানে আবার মোহাম্মদ রফির প্রোগ্রাম হয়েছে এখানে, লতা মঙ্গেশকরের প্রোগ্রাম হয়েছে, আমি মামার সঙ্গে কিশোর কুমার প্রোগ্রাম 2-3 বার হয়েছে। তখন আমরা যখন স্কুলের ছাত্র তখন দেখেছি, মানে বাবা তো এখানে থাকতেন এই অশোক এভিনিউর দিকে 27 নম্বর 28 নম্বর স্ট্রিটে থাকতেন। সানডে ক্লাব তখন অনেক অনুষ্ঠান করতো, মান্নাদের প্রোগ্রাম করতো, তো আমরা দেখেছি জায়গাটা। আমাদের একদম অনুষ্ঠান শেষের দিকে আমরা আশা নিয়ে থাকবো যে আবার শিক্ষায়, সংস্কৃতিতে সমাজ এগিয়ে যাবে একদম। আর এগিয়ে যাওয়ার পিছনে আমাদের যা দায়িত্ব আমরা অবশ্যই তা পালন করার চেষ্টা করব না স্যার, আমরা সেটা পালন করবই। সবাইকে অনুরোধ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো দুর্গাপুর, সুস্থ দুর্গাপুর, সুন্দর দুর্গাপুর তৈরি করুন। হ্যাঁ, নমস্কার। শুধু দুর্গাপুর নয়, সারা পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ যেভাবে দেখেছিলেন সারা পৃথিবীর সবাই ভালো থাকুক, এই আশা নিয়ে আজকের সমাজ এবং সংস্কৃতি এক্সপ্রেস এখানে শেষ করছি। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, আবার দেখা হবে আগামী বুধবার ঠিক বিকেল 4টে। খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।